হোয়াটসঅ্যাপ গ্রুপ হিসেবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে এতটাই শক্তিশালী যে সেখানে বাংলা শুধু নয়, সারা পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষেরা রয়েছেন। আমাদের সভাপতি হচ্ছেন অভিনেতা এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আমাদের সঙ্গে চলচ্চিত্র জগতের সমস্ত বিখ্যাত মানুষেরা রয়েছেন সংগ্রাহকরা, রয়েছেন বুদ্ধিজীবীরা, রয়েছেন লেখকরা, রয়েছেন সাংবাদিকরা, রয়েছেন খেলোয়াড়রা। আমরা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ এবং দিল্লিতে আমরা প্রদর্শনী করে এসেছি, নিয়মিত প্রদর্শনী করি। আমরা শেষ যে আমাদের প্রদর্শনী সবথেকে বড় প্রদর্শনী করেছিলাম সেটা হচ্ছে গত 3রা সেপ্টেম্বর নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে উত্তম কুমারের 100 বছর নিয়ে। মূল কথাটা আমরা যেটা সংগ্রাহকদের থেকে স্বল্প কথায় সবার কাছ থেকে জানবো, এখানে যারা প্রত্যেকে আছেন প্রত্যেকে এক একটা বিষয় দিকপাল। কেউ আমরা ছোটবেলা থেকে স্ট্যাম্প জমাই, কয়েন জমাই, টাকা জমাই, সেই দিয়ে আমাদের ইচ্ছেগুলো শুরু হয়। আমাদের কলকাতা কথকতার মূল উদ্দেশ্য যে আমাদের যে ঐতিহ্য বা পরম্পরা আছে সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা, পরবর্তী প্রজন্মকে জানানো যে আমরা কেন সংরক্ষণ করব, কি জন্য সংরক্ষণ করব। আমাদের এখানে আছেন একজন, আমি তার কথা পরে বলবো, সৌভিক মুখোপাধ্যায়, যে গণপরিবহন নিয়ে কাজ করে। আমাদের বাসের টিকিট একসময় 10 পয়সা ছিল, এখন 10 টাকা মিনিমাম। তো এই যে 10 পয়সা থেকে 10 টাকা অবধি টিকিটের গেছে বিভিন্ন ধাপ, এগুলো যদি আমরা সংরক্ষিত করে রাখতে পারি, শুধু একটা ইতিহাস নয়, একটা আর্থ সামাজিক পরিপ্রেক্ষিতের সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সেটা শুধু সংগ্রহ নয়। আমরা একটা উদাহরণ দিই যে এখন যারা স্কুলে পড়ছে বা যারা কলেজে পড়ছে, তাদের আইডেন্টি কার্ড যদি রেখে দেয়, তা আজ থেকে 50 বছর বাদে যখন সে আইডেন্টিটি কার্ডটা দেখবে তখন কিন্তু তার একটা নস্টালজিয়া ফিলিং হবে। সেটাও কিন্তু একটা সংরক্ষণের জায়গা। রবীন্দ্রনাথ বলে গেছেন, জীবনের ধন কিছুই যায় না ফেলা। সুতরাং সবকিছুই কিন্তু আমরা আমাদের মধ্যে সংরক্ষিত করে রাখতে পারি, এটা আমাদের একটা দায়। আমাদের মনে হয়েছে যেমন পুরনো বই আমরা সংরক্ষণ করি, তেমনি অন্যান্য সব জিনিস আমরা সংরক্ষণ করতে পারি। আমরা প্রথমে এমন একজন মানুষকে ডেকে নেব যিনি সারা পৃথিবীর কয়েন কালেকশন করেন এবং নোট কালেকশন করেন, ব্যাংক কারেন্সি, শ্রী অনিন্দ কর। অনিন্দদার কাছে আমরা স্বল্প কথায় শুনে নেব তার সংগ্রহ সম্পর্কে। শ্রী অনিন্দ কর। নমস্কার, আমি অনিন্দ কর। বলতে পারেন আমি এই পাড়ারই একজন লোক। এখানেই আমি থাকি সামনাসামনি। তো এখানে একটা সুযোগ পেয়ে আমরা এসেছিলাম কলকাতা কথকতার তরফ থেকে। আমরা প্রত্যেকেই কিছু না কিছু সংগ্রহ করি। তো সেই সব ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা আপনাদের বোঝাবার অনেক চেষ্টা করেছি। এখানে স্বল্প পরিসর ছিল, ঠিক আছে, কিন্তু এরপরে যখন কখনো সময় পাবো বা সুযোগ পাবো নিশ্চয়ই একটু বড় করে দেখা যাবে। বিশেষত আমি ব্যাংক নোট সংগ্রাহক। পৃথিবীর 262টা দেশের 2500 উপরে ব্যাংক নোট আমার কাছে আছে এবং আমি এটা গত 52 বছর ধরে কালেকশন করছি। তো এখানে আমি যেটা দেখিয়েছিলাম, ছোট্ট করে বলি যে দুই বাংলার যে লেখক লেখিকারা আছেন তাদের ছবির মধ্যে ছবি দেখিয়ে তারা কি কি সারা জীবনে অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা একটু দেখাবার চেষ্টা করেছি নতুন প্রজন্মের কাছে। এবং আমার ব্যাংক নোটের থ্রুতে তাদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখগুলো আমি ওখানে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, আপনাদের সবার আন্তরিকতা আমাদের পাথেয় হয়ে থাকবে। আশীর্বাদ করবেন আপনারা সবাই, যেন আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলতে পারি ঠিক মতো। ধন্যবাদ।
ধন্যবাদ অনিন্দদা। ব্যাপার হচ্ছে যারা এখানে আছেন তারা কিন্তু শুধু সংগ্রাহক নয়, তাদের কর্মজীবনে তারা এক একজন বিশেষ দিক নিয়ে কাজ করেছেন সারা জীবন। যেমন আমাদের এখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ আছেন, তার নাম শ্রী উৎপল সান্যাল। উৎপলদার কাছে আমরা জানতে চাইব, উৎপলদা মূলত সংগ্রহ করেন দেশলাই, যে দেশলাই আমরা ফেলে দিই সে দেশলাই লেবেল সংগ্রহ করেন। তার 40,000-এর ওপর দেশলাই সংগ্রহ আছে এবং লিমকা বুক অফ রেকর্ডসে তার নাম আছে। এবং শুধু দেশলাই সংগ্রহ নয়, তিনি একটা অসাধারণ কাজ করেন, সেটা হচ্ছে পাখির বাসা সংগ্রহ। বিভিন্ন পাখির বাসা তিনি সংগ্রহ করেন। উৎপলদার কাছে আমরা স্বল্প কথা শুনে নেব তার সংগ্রহের কথা। সকলকে শুভ সন্ধ্যা জানাই, শুভ সন্ধ্যার শুভেচ্ছা। এবং আমাদের যে কলকাতা কথোপকথনের উপরে সব সতীর্থ, তাদের ও আন্তরিক অভিনন্দন আর প্রীতি। শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের ক্যাপ্টেন। হ্যাঁ, যাই হোক, সবাই মিলে আমরা এখানে এসেছি এই বাংলার 21-এর বইমেলাতে, যেটা আমরা প্রেজেন্ট করেছি। তবে আমি যেটা সংগ্রহ করি দুভাবে দেখি। একটা হচ্ছে যে শুধু বিনোদনমূলক নয়, সামাজিক সচেতনতা পৌঁছে দেওয়া যায় কিনা। তা কর্মসূত্রে আমি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, বা যেটা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, তার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম। তো সেই সূত্রে আমি ক্যান্সার স্ট্যাম্পটা জোগাড় করেছি এবং এটা সারা বিশ্বে স্বীকৃত হয়েছে সব থেকে বেশি সংখ্যায়। এবং এই দিয়ে সাধারণ মানুষকে আমরা যতদূর সম্ভব, এবং তারা সচেতন হয়েছেন। আর দেশলাই প্রসঙ্গে বলছি, দেশলাই আমার একটা বিশেষ ভালো লাগার জায়গা। প্রায় 52 বছর, 1974 সাল থেকে জোগাড় করছি। এবং দেশলাই বাক্সে ছবিতে আলপিন থেকে হাতি, কথায় বলা হয়, সব কিছু আছে। এবং সেখানেও নানা রকম সামাজিক বার্তা দেয়া হয়েছে। যেমন স্বদেশী আমলের আমরা এখানে কয়েকটা দেশলাই তুলে ধরেছি, যে স্বদেশী আমলে কিভাবে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করতে সেই দেশলাইগুলো কাজে লাগানো হয়েছিল। তাতে ছাপা হয়েছিল স্বাধীনতা সম সুখ নাই, বা স্বরাজ্যই মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য, বিদেশি দ্রব্য বর্জন, স্বদেশী গ্রহণ, ইত্যাদি ইত্যাদি। তার থেকে আরম্ভ করে ক্যান্সার অ্যাওয়ারনেস, ব্লাড ডোনেশনে সচেতন উদ্বুদ্ধ করা, সব কিছু আছে। বেশি কথা বলা সম্ভব নয়, তা আমরা এখানেই এটা তুলে ধরেছি যে, এবং স্ট্যাম্পে আমরা তুলে ধরেছি যে বাংলার যারা বিখ্যাত মহামনীষী, জননেতা, তাদের কথা, এবং কবি, সাহিত্যিক, তাদের সব ছবি আছে। এবং দেশলাই বাক্সে যাদের আমরা চিরস্মরণীয়, তাদের ছবিও কিছু রেখেছি। হ্যাঁ, গান্ধীজি আছেন, নেতাজি আছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন আছেন, ভগৎ সিং, রবীন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, নিবেদিতা, ভগিনী নিবেদিতা ইত্যাদি। আপনারা যদি এটা দেখেন অবাক হয়ে যাবেন, মনে হয় না যে কেউই এই ছবিগুলো কোনোদিন দেখেছেন। এগুলো আপনারা আসবেন, এইটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুধু সংগ্রহ করলে তো চলবে না, সে সংগ্রহটা সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের নানা পদ্ধতি আছে। সে পদ্ধতিটা, একটা জিনিস পেলাম, যা করে গুঁজে রেখে দিলাম। আমরা প্রায়শই আগেকার দিনে বাড়িতে চিঠি এলে চিঠিগুলো বইয়ের ভাঁজে থাকতো, বা ট্রামের টিকিট বা সিনেমার টিকিট বইয়ের ভাঁজে রেখে দেওয়া হতো। এখন সেসব সিনেমা হলও নেই, বাংলা সিনেমা হল, তার টিকিটগুলোও নেই। কিন্তু সে টিকিটগুলো আমরা সংগ্রহ করি, আমাদের সংগ্রহে সেগুলো আছে। আমরা নতুন প্রজন্মের একজন সংগ্রাহককে এবার ডাকবো, যে নানাবিধ সংগ্রহ করে, অরিন্দম রাউত। অরিন্দমের কাছ থেকে আমরা কিছু শুনে নেব। শুভ সন্ধ্যা। মঞ্চে বিশিষ্ট লোকেদের মাঝে আমাকে বলতে দেওয়া হলো, আমি একজন সংগ্রাহক বটে, আমার নাম অরিন্দম রাউত। সংগ্রহটা শুরু হয়েছিল বহুকাল আগে আমার বাবার হাত ধরে। যাই হোক, এখন সংগ্রাহকদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে, এবং আমি মনে করি
প্রতিটা সংগ্রহের পিছনেই একটা গল্প থাকা জরুরি, যেটা আমাদের খুব ইন্সপায়ার করে, আমাদের খুব সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তো যেরকম প্রদোষ মিত্র ফেলুদা বা কিরিটি বা শার্লক হোমস, এদের গল্প তো আমরা অনেক শুনেছি। আমি ছোটবেলা থেকে এদের গল্প পড়ে খুব ইন্সপায়ার্ড ছিলাম। তো যখন চাঁদের পাহাড় পড়ি, তখন সেই পটভূমিকা আমার কল্পনা জগতে অনেক কিছু দেখতে থাকি। পরবর্তীকালে যখন আমি সংগ্রহ শুরু করি, আমার কিন্তু চোখ কান সেভাবেই খোলা থাকতো। তো কোথায় কি চলছে না চলছে, কোথায় কিভাবে পাওয়া যাবে না পাওয়া যাবে, সেগুলো আমাদের প্রত্যেকটা সংগ্রাহকই খুব চোখ কান খোলা রাখে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা সংগ্রহ করি। তো একটা সংগ্রহের একটা প্রতিটার পেছনে একটা গল্প আছে, এবং সংগ্রহ করলেই শুধু হবে না, সংগ্রহের পরে সেটাকে সংরক্ষণও করতে হবে। তো সংরক্ষণ করাটা একটা প্রসেস, একটা বড় প্রসেস, যেটা সংগ্রহ করার থেকেও কঠিন, কারণ এটা ডকুমেন্টেশন করতে হবে, আমাকে এটা সম্বন্ধে জানতে হবে আমরা কি সংগ্রহ করলাম, এটার বিশেষত্ব কি, এটার কিভাবে সংগ্রহটা রাখলে ঠিক মতন থাকবে। তো আমাদের প্রত্যেকটা সংগ্রহ পেছনে একটা গল্প যেমন আছে, সেটাকে সংরক্ষণ করার পেছনেও অনেক কিছুই আছে। হ্যাঁ, তো এখন একটাই আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায় যে এই সংরক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ব্যয় সাপেক্ষ। এটা যদি কোনো অর্গানাইজেশন থেকে এটাকে আরেকটু ঠিকভাবে করা যায়, তাতে গিয়ে কি হয়, আমাদের সংরক্ষণের সুবিধা হয়। হ্যাঁ, আমরা আরো অনেক জিনিস সংরক্ষণ করতে পারি। এবং সংরক্ষণ কেন করব, কারণ পরবর্তী প্রজন্মকে তো আমাকে দেখাতে হবে যে এটা হয়েছিল, এটার পেছনে এই ইতিহাসটা রয়েছে। তো ইতিহাসটা বলতে গেলে আমাদের সংরক্ষণ করা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, এইটা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই উপস্থিত এই 21শে ফেব্রুয়ারির এই মঞ্চ থেকে ডাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা সংগ্রহ যারা করি, মানে এখানে অনেকেই আছেন হয়তো সংগ্রহ করেন, আমাদের শুরু হয় স্ট্যাম্প দিয়ে, মানে স্ট্যাম্প কালেকশন দিয়ে আমাদের শুরু হয়। চিঠি আসতো আগে বাড়িতে, এখন তো আর চিঠি আসে না, সবই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, জিমেল ইত্যাদিতে। তো সেই স্ট্যাম্পগুলোর এক একটা কাহিনী আছে। এরকমই একজন বিশিষ্ট স্ট্যাম্প সংগ্রাহক শ্রী কৌস্তব রাজপণ্ডিত, আমি তাকে অনুরোধ করব কিছু আলোকপাত করার জন্য। শুভ সন্ধ্যা, খুব সুন্দর পরিবেশ, কিন্তু ওদিকে আবার যুদ্ধ শুরু হয়েছে সবাই জানেন। তো একটা যুদ্ধের গল্প দিয়ে শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মিত্রপক্ষের 3 বড় রাষ্ট্রনায়ক, একজন স্ট্যালিন, একজন চার্চিল, একজন রুজভেল্ট, মিটিং হচ্ছে বিশ্বযুদ্ধের সময়। মিটিং এর ফাঁকে রুজভেল্ট কি করছেন তুই জানেন? আন্দাজ আছে কারো কি করতে পারেন রুজভেল্ট? রুজভেল্ট করছেন স্ট্যাম্প দেখছেন, ডাক টিকিট। যত বড় মিটিংই হোক, যত গুরুত্বপূর্ণ মিটিংই হোক, ওনার সাথে 2-3টে অ্যালবাম থাকতো, যেখানে উনি মাঝখানে যে টেনশনটা হতো কাটাবার জন্য ডাক টিকিট সংগ্রহ করতেন। এবং এই যখন ডাক টিকিটগুলো সংগ্রহ করতে শুরু করলাম, অদ্ভুত ব্যাপার, এই রুজভেল্টকে নিয়েও আমাদের দেশে ডাক টিকিট বেরিয়েছে। এবং সেখানে কিন্তু রুজভেল্ট কোনো বক্তৃতা করছেন না, রুজভেল্ট স্ট্যাম্প জমাচ্ছেন, হাতে আতশ কাঁচ, স্ট্যাম্পের অ্যালবাম সামনে। তো সমস্ত সংগ্রাহকদেরই শুরুটা হয়, যেটা চন্দ্রনাথবাবু একটু আগে বললেন, মূলত স্ট্যাম্প, কয়েন এবং দেশলাই বাক্স, এইটা দিয়ে শুরু হয়। তো আমারও শুরু হয়েছে স্ট্যাম্প দিয়ে, কিন্তু আমার ওই বাল্যাবস্থা এখনো কাটেনি আর কি, মানে এখনো স্ট্যাম্প দিয়ে চালাচ্ছি। কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার, স্ট্যাম্প জমাতে গিয়ে যেটা আমি দেখেছি, স্ট্যাম্পকে বলা হয় রাজাদের শখ, শখের রাজা।
বিখ্যাত স্ট্যাম্প সংগ্রাহকরা রাজা ছিলেন, কিন্তু আমাদের মতো সাধারণ লোকেরাও মজা থেকে অনেক কিছু করতে পারি। মানে আমরা যেমন বলি না যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের দেশ মহান, তো কেউ যদি আমাদের দেশের ডাক টিকিটগুলো দেখেন, মানে তার মধ্যে একটা অনুভূতি সঞ্চারিত হবে, সেটা আমি বোঝাতে পারবো না। মানে কত রকম যে ডাক টিকিট, একটা হলো ব্রাইড সিরিজ, কোণে, কাশ্মীরের কোণে, তামিলনাড়ুর কোণে, বাংলার কোণে। একটা শুরু হলো পুতুল, অনেকে পুতুল জমান, পুতুল কিন্তু ডাক টিকিটও আছে। খুব সম্প্রতি পুতুল নিয়ে একটা সিরিজ বেরোলো। আমাদের বিভিন্ন প্রিয় চিত্র তারকা, বিভিন্ন গায়ক সবাই স্ট্যাম্পে আছে, উত্তর, দক্ষিণ, পশ্চিম, উত্তর পূর্ব, অনেক কিছু আমরা জানতাম। কিন্তু যখন স্ট্যাম্পটা হাতে এলো, যে এই লোকটা কে এটা নকশা করেছে, নকশা এইভাবেই বা করলো কেন, পেছনে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা কোত্থেকে এলো? অমৃতা কর, আমরা সবাই জানি প্রথম ক্যাবিনেট মিনিস্টার ভারতবর্ষের। কিন্তু যখন স্ট্যাম্পের সাথে একটা ব্রোশিওর আছে, যখন দেখলাম ব্রোশিওরটা, একটা অদ্ভুত জিনিস জানলাম, তিনি হচ্ছেন বিখ্যাত প্রতিষ্ঠান এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তার প্রতিষ্ঠাত্রী। জানতাম না আগে। মোহনবাগান রত্ন পেয়েছিলেন টি আও বলে একজন ফুটবল প্লেয়ার, নামটা শুনেছি। তার শতবর্ষে একটা স্ট্যাম্প এলো হাতে, সাথে ব্রোশিওর। সেখানে কি জানতে পারলাম, ভারত স্বাধীন হওয়ার পর যে প্রথম অলিম্পিক, সেখানে পতাকাটা নিয়েছিলেন টি আও। কেন নিয়েছিলেন? তিনি ছিলেন দেশের প্রথম স্বাধীনতার পর যে ফুটবল টিম গিয়েছিল অলিম্পিকে, তার ক্যাপ্টেন, মোহনবাগানেরও ক্যাপ্টেন ছিলেন। এবং তিনি এমনই খেলেছিলেন যে আর্সেনাল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল খেলার, যেটা তিনি প্রত্যাখ্যান করেন। কেন করেন? তিনি তখন আরজি করে ডাক্তারি পড়ছেন, ডাক্তারি ছেড়ে তিনি আর্সেনালে খেলতে যেতে পারবেন না। জানতে পারলাম স্ট্যান্ড থেকে। ধন্যবাদ। স্ট্যাম্প হলো, দেশলাই হলো, অনেক কিছু হলো। আমাদের আর একটা খুব মজার বিষয় হলো, সংগ্রহ করি যেটা আমরা চট করে, সে হচ্ছে অটোগ্রাফ। এই অটোগ্রাফ কিন্তু একটা সই শিকারী বলে, অটোগ্রাফ হান্টার। আমাদের এখানে এমন একজন সংগ্রাহক আছেন, যিনি কলকাতার এই মুহূর্তে সব থেকে নামকরা অটোগ্রাফ কালেক্টর। এবং আমরা মজা করে বলি, হেন লোকের নাম বললেই সে কিন্তু তার অটোগ্রাফ দেখিয়ে দেবে। শ্রী মলয় সরকার, মলয়ের কাছে একটু অটোগ্রাফ সম্পর্কে জানবো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হবি হচ্ছে প্যাশন, প্যাশন না থাকলে হবি হয় না। আমার অনেকগুলো হবি ছিল এককালে, এখন আস্তে আস্তে দাঁড়িয়েছে অটোগ্রাফ। অটোগ্রাফটা শুরু করি আমি মেবি 10 বছর বয়সে, তখন বাবা মা হেল্প করতেন। তারপর আমি আস্তে আস্তে সাহস বেড়েছে, লোকের কাছে গিয়ে অ্যাপ্রোচ করেছি, অটোগ্রাফ পেয়েছি। নানা এই অটোগ্রাফ কালেক্ট করা নিয়েও অনেক গল্প আছে। কোনোদিন সকালবেলা ভোরবেলা দেখলাম কোনো লোক বেরোচ্ছে কলকাতায়, খবর পেলাম, সাথে হোটেলে ছুটে গেলাম at 5 o'clock in the morning, গিয়ে ওনা অটোগ্রাফ কালেক্ট করে নিয়ে চলে এলাম। আর অটোগ্রাফ যে আজকে এই হবিটা নয়, এই হবি অনেক পুরনোই হবি। কেন, পুরনো লোকের বাড়িতে এখনো অটোগ্রাফ খাতা আছে, যার থেকে আমরা এখনো তার অনেক ইনফরমেশন পাই। তো কোনো হবি পুরনো নয়, কোনো হবি নিউ নয়, সবই পুরনো। পুরনো হবি থেকেই আজকালকার যে জেনারেশন, তারা শিখতে পারে, দেখতে পারে, এইটুকুই বলতে পারে। আরেকজন সংগ্রাহক আমাদের আছেন, শ্রী তাপস কুমার বসু, যার সংগ্রহ একটা অনবদ্য জিনিস আছে, কলকাতায় খুব কম লোকের কাছে এটা আছে। সেটা হচ্ছে ক্যামেরার কালেকশন। আমাদের একদম পুরনো দিনে যে বক্স ক্যামেরায়, কাঠের ক্যামেরায় ছবি তোলা হতো, সেটা থেকে আরম্ভ করে আজ অবধি, এবং যুদ্ধের সময় ব্যবহৃত স্পাই ক্যামেরা, এই সমস্ত ক্যামেরার তার কাছে সংগ্রহ আছে। এবং শুধু ক্যামেরা নয়, তার সংগ্রহ আরেকটা জিনিসও খুব ভালো, সেটা হচ্ছে ঘড়ির কালেকশন। তাপসদা যদি একটু বলেন আপনার ক্যামেরার সংগ্রহ।
নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন। এবং যেহেতু কলকাতা কথকতার সঙ্গেও প্রথম চন্দ্রনাথের উদ্যোগে যখন কজন মিলে আমরা কলকাতা কথকতা শুরু করেছিলাম, সেদিন আমি ছিলাম। সেই জন্য কলকাতা কথকতার পক্ষ থেকেও আপনাদের সবাইকে, আমাদের সবাইয়ের আন্তরিক অভিনন্দন জানালাম। আমি যেটা বলতে চাই, আমার কথা, আমার মনের কথা, আমার সংগ্রহের কথা চন্দ্রনাথ অনেকটাই বলে দিয়েছে। তো সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে আমি 65 বছর ধরে সংগ্রহ করছি। তা একদম স্কুল জীবন, ছাত্র জীবন, ছোট থেকে ওই বিভিন্ন বিষয় দিয়ে শুরু করি। ওই সবাইরই এক কথা, ডাক টিকিট পাগলের মতো, রেজাই বাক্স পাগলের মতো, নোংরা জায়গায় টাকা পড়ে আছে তুলবো না, রেজাই বাক্স তুলে নিচ্ছি, স্ট্যাম্প তুলে নিচ্ছি, নিয়ে ধুয়ে মুছে, তখন আর কিছু মনে হয় না। পাগলের মতো সংগ্রহ করতে করতে অনেক কিছু সংগ্রহ করতে শুরু করলাম। একটা বয়সে এমন অবস্থা হলো, মানে আমার যখন বয়সটা অনেক বেশি হলো, বড় হলাম, তখন অনেক কিছু সংগ্রহ করে ফেললাম। তখন আমি একটা ভাবনায় নিয়ে চলে এলাম। কি ভাবনা? আমার যেহেতু যত ধরনের হবি আছে, অলমোস্ট এভরিথিং আমার সংগ্রহে আছে, সেই জন্য আমার এটার ভাবনা বললাম হবি গ্যালারি। মূল ভাবনা মানব সভ্যতায় বস্তু ভাবনার বিবর্তন, আর এই বিবর্তনের ইতিহাসই বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। এই চিন্তা ভাবনা নিয়ে আমি রিটায়ার করে গেছি প্রায় 18 বছর। আমি ভারত সরকার একটি সংস্থায় চাকরি করতাম। এখনও আমার সেই সংগ্রাম, মানে সংগ্রহের যে জার্নি এখনও চলছে। এবং বিভিন্ন জায়গায় প্রদর্শনীর যে প্রদর্শন করা, সেটা চলছে। ক্যামেরার কথা বলেছে, ক্যামেরা আমার 200-র ওপরে ক্যামেরা সংগ্রহ আছে, ওই আদি থেকে আধুনিক। এবং প্লাসও প্রায় 100-র ওপরে সংগ্রহ আছে। এটা অনেক কিছু সংগ্রহের মধ্যে ঘড়ি, ক্যামেরা গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য। এই জন্যে চন্দ্রনাথ এই কথাটা উল্লেখ করেছে, ধন্যবাদ চন্দ্রনাথকে। আর যেটা কলকাতা কথকতা থেকে আমি কেন, আমার সঙ্গে যারা এতজন সংগ্রাহক আছেন, আরও আছেন, সবাই এখানে আসেননি, ক্রমশ বাড়ছে আমাদের কলকাতা কথকতার সংগ্রাহক সংখ্যা। সবাই আমার সঙ্গে একমত হবেন যে এখানে এসে আমরা প্রচুর নানাভাবে উপকৃত হয়েছি। উপকৃত কি? বহু জায়গায়, বিশিষ্ট জায়গায় বহু মানুষের সংস্পর্শে আসা, এবং বহু উল্লেখযোগ্য জায়গায় কলকাতা কথকতার উদ্যোগে যে প্রদর্শনীগুলো হয়েছে, সেখানে আমরা অংশ নিতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে একটা বিরাট শিক্ষা লাভ করেছি, যেটা এতদিন করিনি। বললাম না, অনেক কিছু সংগ্রহ করেছি, তার বিবর্তন। কিন্তু একেবারে বিষয়ভিত্তিক সংগ্রহের উপর প্রদর্শন, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে চন্দ্রনাথকেই ধন্যবাদ জানাবো। কেন জানাবো? ওর পরিকল্পনাতেই প্রথম উঠেছিল আমরা যেখানে এক্সিবিশন করব বিষয় ভিত্তিক। যেমন আমরা এখানে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এখানে সবাইকে উনি বলে দিয়েছিলেন যে বাংলা ও বাঙালি বিষয়ের ওপর প্রদর্শন আমরা করব। আমরা সবাই সেইভাবেই করেছি। সেই জন্যে কলকাতা কথার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে চন্দ্রনাথকে আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি, আমাদের নানাভাবে ইন্সপিরেশন করার জন্যে। আর চন্দ্রনাথের এই উদ্যোগকে সাফল্য করার জন্যে আমরা সবাই আছি, আন্তরিকতার সঙ্গে আমরা কলকাতা কথকতার সঙ্গে আছি এবং বিভিন্ন প্রদর্শনীর সঙ্গে যুক্ত। এবং আমাদের চাইছি যে আমাদের দ্বারা যারা সব নতুন প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম যারা দেখতে আসছে, ছেলেমেয়েরা, তারা যেন আমাদের সংগ্রহ থেকে অনেক হারিয়ে যাওয়া জিনিসগুলোকে হারিয়ে যেতে না দিয়ে সংগ্রহ করে রাখুন। নমস্কার। আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আরেকজন আমাদের বর্ষিয়ান সংগ্রাহক আছেন, যিনি অক্লান্তভাবে নানা জিনিস সংগ্রহ করে যান। বিশেষ করে আমাদের স্বাধীনতার সময়কার তার সংগ্রহ প্রচুর, শ্রী সুধীন্দ্র কুমার চক্রবর্তী। সুধীন্দ্র,
শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত অগণিত দর্শক এবং মঞ্চে যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবারে হচ্ছে সংগ্রহ নিয়ে যা কিছু আলোচনা তা হচ্ছে, তো আমার অন্যান্যরা যেমন বলেছেন যেভাবে সংগ্রহটা শুরু আমার ক্ষেত্রে তাই হয়েছিল। তখন আমি স্কুল ছাত্র, সেখান থেকেই শুরু হয় সংগ্রহটা। সে ধারাবাহিকভাবে এত বছর এসে এই 76 বছর বয়সে এখনো সমানভাবেই চলছে, এর শেষ যেন হয় না। আর কত রকমের যে সংগ্রহ আছে সে বলে শেষ করা যাবে না। আমার তার মধ্যে কিছু আছে, কিছু ননা করতে হতে পারে সৎখানে এত রকমের হয়ে গেছে আমি নিজেও অনেক সময় বলতে পারি না। সে পুরোনো দিনের টাকা পয়সা থেকে শুরু করে দেশ বিদেশে মুদ্রা, পেপার মানি, দেশলাই বাক্সের লেবেল, পুরনো চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, এরকম অসংখ্য জিনিস সংগ্রহ করে গেছি, এখনো তাই করছি। তার তালিকা তৈরি করছি, সুন্দরভাবে সংরক্ষণ করার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করেছি। আমাদের কলকাতা প্রদর্শনী যুক্ত হয়ে চন্দ্রনাথের তত্ত্বাবধানে তাদের আয়োজনে আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছি। বহু মানুষের কাছে প্রশংসা পেয়েছি। আর আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা তো করে যাচ্ছি, এই এতদিন হারিয়ে যাওয়া বহু জিনিস যেগুলো অনাদর অবহেলায় অনেকে মানুষে ফেলে দেয়, আমরা সেখান থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে সংগ্রহ করে রেখেছি বলে আজ এত কিছু পরে সেইটা একটা দেখার মতো জিনিস হয়ে দাঁড়িয়েছে। লোকে আগ্রহ নিয়ে দেখে যখন, তখন আমরাই ভাবি যে কত লোকে অবহেলা ফেলে দিত, এমনকি আমার বাড়িতেও সেই সব জিনিস আমরা তখন রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম এগুলো একটা মূল্য আছে। তখন সত্যি তাই, এখন দর্শকরা যখন দেখে আপ্লুত হয়ে যান, তখন আমাদের মনে হয় যে সত্যি আমাদের সংগ্রহটা সার্থক হয়েছে। কত কথা তাদের কাছ থেকে জানি, অনেক নতুন কিছু জানতেও পারি। আমরা যে সব জানি তা তো নয়। যেখানে এক্সিবিশন করতে যাই সেখানে দর্শকদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, অনেক কিছু কথোপকথনের মধ্যে আমরাও শিখতে পারি। অনেকেই আফসোস করেন এমন অনেক জিনিস আমাদের বাড়িতে ছিল, তখন তো রাখতে পারিনি। হ্যাঁ, আমাদের খুব আফসোস হচ্ছে এইসব ছবি দেখে। তাই আপনারা রেখেছেন বলে আজ এই প্রজন্মের ছেলে মেয়েদের আমরা দেখাতে পারছি। সত্যিই তাই, যে অতীতে ভুললে তো চলবে না, বর্তমান চলবে না। এই এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমরা চাই তারা এগিয়ে আসুক, তারা এর হাল ধরুক, কারণ একটা প্রজন্ম তৈরি করে যায়, তারপরে যাতে এটা নষ্ট না হয়ে যায়, সে নতুন প্রজন্মের কাছে তাদের হাতে তুলে দেওয়া এবং সেইটা সঠিকভাবে যে সংরক্ষণ করা, নতুন নতুন জিনিস সংগ্রহ করে তাকে রাখা, এইটা একটা বিরাট বড় কাজ। কারণ আজ যেটা নতুন, কাল সেটা পুরনো, তারপর দিন সেটা দুষ্প্রাপ্য, তারপর সেটা আরো অ্যান্টিক পর্দায় চলে যায়, তখন সে চাইলেও পাওয়া যায় না। এমন অনেক জিনিস আছে যা দর্শক না, আমরা যখন এক্সিবিশনে করি তখন মনে হয় যেন আরো বড় জায়গা পেলে ভালো হতো, আরো অনেক জায়গা নিয়ে করলে আরো ভালোভাবে দেখাতে পারতাম। কিছুতেই যেন মন ভরে না, কিন্তু সবকিছুর তো একটা সীমাবদ্ধতা থাকে। ইচ্ছে চাইলেই তো সব জায়গায় দেওয়া যায় না। যেখানে পারি, যখন বড় জায়গা সেখানে বড়ভাবে আমরা করি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আমাদের সদস্য আছেন যা এক একটা বিষয়ে পারদর্শী, তারা অসাধারণ সংগ্রহ সব, তাদের নিয়ে আমরা প্রদর্শনী করি। তো তারা তাদের ব্যক্তিগত জিনিসগুলো প্রদর্শন করেন। তো ছোট জায়গায় ছোটভাবে করি, বড় জায়গা হলে বড়ভাবে করি, কিন্তু আমরা করি এবং সবাই দর্শকদের কাছে দিই। তো আমি চাই এই প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসুক। তারা পড়াশোনা তো নিশ্চয়ই করবে, তার ফাঁকে যে অবসর সময়টা, সেখানে যদি এইসব নতুন নতুন জিনিস দিয়ে কিছু সংগ্রহ করার চেষ্টা করে, বাঁচিয়ে রাখার চেষ্টা করে আমার অতীতের জিনিসগুলোকে, তাহলে একটা বিশাল বড় কাজ হবে। আজ হয়তো বুঝতে পারছে না, কিন্তু আজ থেকে 5, 6, 10 বছর পরে দেখবে যে তারা কি জিনিস সংগ্রহ করছেন, ইতিহাসে আকর জিনিস তারা রেখে দিয়েছেন। আমাদের কাছে অনুরোধ, বড় তারা বাড়ির বাচ্চাদের উৎসাহ দেবেন। এইসব যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে এটা রাখা যায় কিনা, রাখার মতো কিনা। আপনাদের উৎসাহ পেলে তারা নিশ্চয়ই করবে, এগিয়ে যাবে অনেক। তো আমরা সেটাই চাই। আপনারা আসুন, সবাই দেখুন, যেখানে প্রদর্শনী হবে সেই সবগুলোকে আসুন, বাচ্চাদেরও নিয়ে আসুন, তারা দেখুন, তাদের মধ্যে এই জিনিসটা সঞ্চারিত হোক। তাহলে আমাদের এই সংগ্রহটা আমার চিরকাল থাকবো না। এইসব কর্মগুলো তারা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মঞ্চে সবাইকে আরেকবার আমি ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। নমস্কার। ব্যাপার হচ্ছে সংগ্রহ এমন একটা জিনিস, আপনারা দেখছেন যারা মঞ্চে বসে আছেন তারা সবাই মোটামুটি প্রবীণ।
সংগ্রহ আমাদের কিন্তু অবসর জীবনের একটা সঙ্গী। যদি আপনারা কোনো কিছু সংগ্রহ করতে শুরু করেন এবং সেটা থাকে, পরবর্তী জীবনে সেই সংগ্রহটা নিয়েই কিন্তু অবসর জীবনটা কেটে যায়। এটা একটা এমন সঙ্গী যে কোনোদিন আমাদের সঙ্গে বেইমানি করবে না, বরঞ্চ আমাদের সাথ দেবে, আমাদের সঙ্গে থাকবে। তেমনি এক সংগ্রাহক আমাদের এখানে আছেন, যিনি শুধু আমাদের দেশের নয়, বিদেশের জিনিস সংগ্রহ করেন। আমাদের বিদেশের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যবাদ এবং সেখানকার যত সংগ্রহ তিনি করেন, তাকে আমরা, তার নাম ফাল্গুনী দত্ত রায়, আমরা কিন্তু তাকে ভাইস রয় বলে ডাকি, যেহেতু সে বিদেশি জিনিসগুলো বেশি সংগ্রহ করে। ফাল্গুনী কলকাতা শহরের একজন অন্যতম সংগ্রাহক। ফাল্গুনির কাছে আমরা শুনে নেব কিছু কথা। শুধু দর্শকবৃন্দ, আমি কলকাতা কথকতার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। অনেক লাইটার নোট আমি শুরু করতে চাইছি। রিসেন্টলি আমি একটা কাগজ পেলাম, সেটা হচ্ছে দেখলাম কিছু বিল আমার বিয়ের সময়কার, আমার বিয়ে হয়েছে প্রায় বছর 40 আগে, তো সেখানে দেখলাম এই সমস্ত সাজুগুজুর জিনিসপত্র কেনাটানা হয়েছে। তার একটা আইব্রো পেন্সিলের দাম 1 টাকা, সোনার কিছু বোধহয় কিনেছিল বোধহয় 1000-2500 টাকা বোধহয় ভরি, মাংস বোধহয় 15 টাকা বা 21 টাকা কেজি। এগুলো যখন আমি আমার ছেলেকে দেখালাম, সে তো খুবই আনন্দ পেল যে তাই নাকি, এরকম ছিল। ঠিক এটাই কথা। আমি ব্যক্তিগতভাবে এফিমেরা কালেকশন করতে খুব ভালোবাসি। এফিমেরা মানে হচ্ছে, এফিমেরা যে বলি, যেটা এফিমেরাস কথা থেকে এসছে, গ্রিক শব্দ, যার লাস্ট ফর এ ডে, বেসিক্যালি ওটা মানে, তার মানে হচ্ছে খুবই স্বল্পায়ু কাগজ। সেটা খবরের কাগজ হতে পারে, সেটা সিনেমার টিকিট হতে পারে, সেটা কোনো বিল হতে পারে। যার আয়ু খুব কম, তাকে সংগ্রহ করে রাখা মানে একটা ইতিহাসকে ধরে রাখা। যেমন আমার কাছে প্রচুর এই কলকাতা শহরের সিনেমা হলের সমস্ত টিকিটগুলো আছে। যখন দেখি রূপবাণী সিনেমার টিকিটটি আমার সংগ্রহে আছে, তখন মনে পড়ে যায় এই রূপবাণী সিনেমার হলটির নামকরণ করেছিলেন কবি রবীন্দ্রনাথ। রূপও যেখানে, বাণীও সেখানে, উনি একটা লিখেও দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেই সিনেমা হলটি এখন আর নেই, বা বেশিরভাগ সিনেমা হলই যেটা এখন বলে সিঙ্গল স্ক্রিন সিনেমা, সেগুলোকে আর পাওয়া যায় না। সেখানে সমস্ত বাড়ি হয়ে টয়ে গিয়ে এখন অন্য ব্যাপার। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যখন দেখবে যে ওখানে সিনেমা হল ছিল, লোকেরা ওখানে সিনেমা দেখতেও বা তারা টিকিট কাটতেন, এই ছিল তার টিকিটের নমুনা, তখন তাদের একটা পুরনোকে ফিরে দেখার, তারা তো দেখেনি, বাট পুরনোকে ভাবার একটা জিনিস পাবে। তেমনি সিনেমার উপরে তো অনেক কিছু হয়। সিনেমা, প্রচুর সিনেমা, কয়েক হাজার বাংলা সিনেমা হয়েছে ধরুন 30-এর দশক থেকে আজকে পর্যন্ত। তো 30-এর দশকে যখন নির্বাক যুগ দিয়ে শুরু হয়েছিল, তারপরে আসে সবাক যুগ। তো প্রথমে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে আসছে রঙিন, তারও আগে দু একটা রঙিনকে আবার বলা হতো গেভা কালার, যেটা পথে হলো দেরির প্রথম ছবি হয়েছিল গেভা কালারে। তো সেই সমস্ত ইতিহাসগুলো যদি আমি আজকে ধরে রাখতে পেরে থাকি, যখন ফিরে দেখি, তখন একটা আলাদা আনন্দ দেয়। দেখেছি যে সিনেমা হলের, ও আমরাও যখন ছোটবেলায় সিনেমা দেখতে যেতাম, হলের বারান্দাতে ছোট ছোট পুস্তিকা বিক্রি হতো। তখন জানতাম না পুস্তিকাগুলো কি বলে, পরে শুনে যেগুলোকে বলতো বুকলেট বা প্রচার পুস্তিকা। মানে সিনেমাটি সম্বন্ধে একটা বিবরণ থাকতো,
এবং কারা অভিনয় করছেন তাদের নাম থাকতো, বা কলাকুশলীদের যারা যারা ছিলেন তাদের নাম থাকতো। আজকে 1930-এর দশকের সেই বুকলেটটি দেখে এখন আমি চিন্তা করতে পারি, ও তখন উনি ছিলেন। বা হয়তো সিনেমাটা ইউটিউবেও আর পাওয়া যাবে না, কিন্তু খালি ইনফরমেশনটা রয়ে গেল ওই বুকলেটের 6টি পাতায়। তার কিছু ছবি সেই বুকলেটে আছে বা তাদের নাম আছে। যদি কেউ এখন আমরা ওটাকে নিয়ে রিসার্চ করি, তাহলে বুকলেটগুলি ভীষণভাবে প্রাণবন্ত এবং খুবই একটা দরকারি জিনিস। তো সেগুলোকে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি প্রতি মুহূর্তে। এই যে বলছিলাম না, এফিমেরা, যে বিভিন্ন বিল, যেমন কলকাতা কমলালয় ছিল, সেই কমলালয়ে তার একটি বিল যখন আমি আজকে দেখব, তখন তার থেকে আমি কত কিছু জানতে পারবো। তার কি কি জিনিস তখন পাওয়া যেত, তার কেমন দাম ছিল, তার সমস্ত একটা ইতিহাস আমার সামনে আসবে। এবং আমি যদি এটাকে নিয়ে চর্চা করতে চাই, আমি যদি কিছু লিখতে চাই, তাহলে কিন্তু শুধু আমি নই, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার আগ্রহ তো বিভিন্ন বিষয়ে, শুধু এফিমেরা না, আমার আগ্রহ যেমন চন্দ্রনাথ বলছিল, যেমন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, তার যে মেমোরেবিলিয়া গুলো যারা বিভিন্ন সময় বের করেছে, সেটা সিগারেট কার্ড হতে পারে, সেটা বিভিন্ন ছোট ছোট বুকলেট হতে পারে, বা তাদের যখন তারা রাজ্যারোহণ করছেন তো সেই সময়ে কিছু তার ডকুমেন্ট থাকতে পারে, সেই সবগুলো যে আমি সংগ্রহ করে রেখেছি। আজকেও অনেকে হয়তো ফোন করেন, বা আমাকে ভেরি রিসেন্টলি একজন ফোন করে বললেন, দাদা আমি একটু বোরোলিন নিয়ে ভাবছি একটা করবো, তা আপনার কাছে বিজ্ঞাপন যদি বোরোলিনে কি আছে, বা সিনেমা সংক্রান্ত কোনো কেউ কাজ করছেন, তারা হয়তো ফোন করে জিজ্ঞেস করেন যে আপনার কাছে কি ওটা আছে। তখন তাকে দিতে পেরেও একটা অসম্ভব একটা আনন্দ হয়। তবে একটা কথা অনেকেই বলেছেন, যেটা হচ্ছে সংরক্ষণ করা। যেহেতু এটা এফিমেরা খুবই লাইট, মানে তার জীবন খুবই সংক্ষেপ জীবন, কারণ এত পাতলা কাগজ সেটাকে রাখা খুব মুশকিল। তো আমি যেটা করি সেটা হচ্ছে সে সমস্ত বিলগুলোকে আমি অ্যাসিড ফ্রি জ্যাকেটের মধ্যে রেখে, এবং আমার যে সব তো আর সেভাবে তো আর থাকে না রাখার জায়গা, খাটের বক্সের মধ্যেও রেখে সেখানে অনেক নিম পাতা, তারপরে আপনার ধরুন এই যে তামাক পাতা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিস দিয়ে ভেতরে রাখি। যতটা সম্ভব শুকনো রাখার চেষ্টা করি, জলীয় বাষ্প যাতে না ঢোকে। দুঃখের ব্যাপার একটা বলছি, আমার কাছে কয়েকটি করোনেশন যখন হয়েছিল ব্রিটেনে, যখন ধরুন 7ম এডওয়ার্ড যখন 1902 সালে ওনার যখন রাজ্যারোহণ হচ্ছে, তখন বেশ কিছু তার ডকুমেন্ট আমার কাছে ছিল, তার ছবি দিয়ে। দুর্ভাগ্যবশত ওটা যখন ইংল্যান্ড থেকে আমার কাছে আসে, তারপরে আমি তখনও বেশ কিছুদিন ঠিক ছিল, কিন্তু কিছুদিন পর আমি দেখলাম, যেহেতু আমাদের এই জায়গা কলকাতা শহর খুবই হিউমিড, জলীয় বাষ্প যেহেতু বেশি, সেহেতু বেশ কিছু ছবি নষ্ট হয়ে যায়। সেই জন্য সেরকম ভাবে ওটাকে রাখতে হবে যাতে করে হিউমিডিটি ওখানে না যায়, যাতে করে পোকামাকড় না যায়। সেই সংরক্ষণের ব্যাপারটা প্রতি মুহূর্তে আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়া উচিত, এবং আমাদের সেভাবে আমরা রাখার চেষ্টা করি। আর পরবর্তী প্রজন্ম এখানে তো আছেন কয়েকজন, তারা নিশ্চয়ই ভাববেন যে তারা কি করে সংগ্রহটা করতে পারেন। এই যে আমি বললাম যে আমার বিয়ের সময়কার ওই বিল দেখে দেখলাম যে বেনারসি শাড়িটি বোধহয় 700 টাকায় কিনেছিল, যেটা আজকের বাজার হয়তো ভাবাই যায় না। কিন্তু যখন ওই কাগজটা চোখের সামনে থাকবে বা আসবে, খুব ভালো লাগবে ভাবতে। তো এইভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে আমি সবসময় বলবো যে দেখো, তোমরা এই আজকে থেকেই কিছু না কিছু সংগ্রহ করে রাখো, যেটা কিনা তুমি ভবিষ্যতে তোমার কাছে একটা দারুণ জিনিস হবে। শুধু তাই নয়, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা 2022 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আমাদের নেমন্তন্ন করেছিলেন কলকাতা কথা টিমকে। সেখানে আমরা একটা বড় প্রদর্শনী করেছিলাম। তো সেখানকার একটি ছাত্র আমাকে সে প্রথমে বললেন যে, আঙ্কেল এগুলো কি করছেন, সমস্ত কিছু ভাঙাচোরা জিনিস, কিছু ছেঁড়া কাগজপত্র, এটার কি মানে আছে?
তো তখন আমি বললাম, দেখো তো এগুলোর মধ্যে তোমাদের ইতিহাস আছে। কারণ তখন আমাদের সেই যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা আমাদের মুজিবুর রহমানের শতবর্ষ এবং স্বাধীনতা সংগ্রামে, তাদের স্বাধীনতা সংগ্রামের শতবর্ষ এবং সত্যজিৎ রায়ের শতবর্ষকেও আমরা তখন এ করেছিলাম। তো তখন বললাম এই যে আমার কাছে খবরের কাগজগুলো আছে, এই যে আমাদের কলকাতায় যে যখন স্বাধীনতা যুদ্ধ চলছে আমরা যে বিভিন্ন ধরনের কাজ করেছিলাম, তোমাদের হেল্প করেছিলাম, তার হ্যান্ডবিল, তার টিকিট, এগুলোকে দেখে কি তোমার ভালো লাগছে না? তো দুদিন পরে ছেলেটি এসে আমাকে বলল যে আঙ্কেল, আমি আপনাদের এই অনুষ্ঠান দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি। শুধু তাই নয়, আমি এবারে গ্রামে ফিরে আমার দাদার ট্রাঙ্কটি খুলে আমি দেখব তার যখন ছোটবেলার কোনো জিনিসপত্র আমি পাই কিনা, চিঠি চাপাটি পাই কিনা। তো এই যে একজন উজ্জীবিত হলো, এটাই খুব বড় কথা। কারণ ইতিহাসকে আমাদের ধরে রাখতেই হবে। এই যে বলছে না যে আজকে 21শে ফেব্রুয়ারি, এই 21শে বাংলার এই উৎসব, সে কেন? সেই যে বাংলা ভাষার, সেই যে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য তাদের যে লড়াই, সেটাকে মনে রেখে যে আমরা এখনো সেই ভাবনা থেকে বিচ্যুত হইনি, যে তখনকার যে ইতিহাস, সেই ইতিহাস যখন আমরা দেখছি আমাদের চোখের সামনে। এখানে আমরা বেশ কিছু দেখিয়েছি, সেই আমাদের 21শে ফেব্রুয়ারি সেই গানের রেকর্ড আমরা এখানে দেখিয়েছি, আমরা বেশ কিছু বই এখানে দেখিয়েছি। সেগুলো দেখলে আমাদের তখনকার সেই সময়টাকে আমরা চিন্তা করতে পারবো এবং আমরা উজ্জীবিত হতে পারবো, যে আমরা লড়ে নিতে পারবো যে আমার যে ভাষা, আমার যে বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা, তাকে আমি কি করে আরো টিকিয়ে রাখতে পারি, তাকে আমি মাথা উঁচু করে চলতে পারি। সেই জন্যই যখন অভিষেক আমাদের বলল যে এই তার অনুষ্ঠান, এইটা হবে বাংলা ভাষার উপরে, তখন আমরা বেশ কিছু এখানে দেখিয়েছি। ধরুন কিছু বই, এখানে ভ্রান্তিবিলাস নাটক দেখাচ্ছি যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে আছেন, গিরিশচন্দ্র ঘোষ বেঁচে আছেন, তখন তার সময়কার তার লেখা নাটক। কিংবা যেমন এখানে দেখিয়েছি যে যখন বিধবা বিবাহ নিয়ে বিদ্যাসাগরের সেই লড়াই চলছে, তখন একটি পুনর্বিবাহ নাটক তাকে সাপোর্ট করে লেখা হয়েছে 1862 সালে, সেই নাটকটি ওখানে দেখানো হয়েছে। তেমনি অনেক কিছু পুরনো জিনিস আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি, যে বাংলা লিপির যে পরিবর্তন, ধরুন 1835 সাল বা তারও আগের কিছু বাংলা দলিলের কপি দেখানো হয়েছে, তারপরের কয়েকটা দেখানো হয়েছে, যেখানে দেখলে বোঝা যাবে যে বাংলা ভাষার লিপির কিছু কিছু পরিবর্তন, লেখা স্টাইল বা তার যে ভাষার যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তো আপনাদের একটাই অনুরোধ, কালকেও আমাদের এইটি হবে, চলবে আমাদের প্রদর্শনীটি। আপনারা দয়া করে আসুন এবং দেখুন, একটু আলাদা রকমের ভালো তো লাগবেই, এটুকুনি জোর করে আমি বলতে পারি। ধন্যবাদ সবাইকে, আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসাধারণ বললেন ফাল্গুনী। আমাদের এই কলকাতা শহরে এক সময় পালকি চলতো, তখন এরকম উবের ছিল না, ওলা ছিল না, র্যাপিডো ছিল না, পালকি চলতো, ঘোড়া ট্রাম চলতো। তো সে পালকি যারা বইতেন তাদের রিসিট পাওয়া যেত। সেই রসিদ কিন্তু রয়েছে আমাদের এক সংগ্রাহকের কাছে, যিনি বাংলার গণ পরিবহন নিয়ে কাজ করেছেন এবং করে চলেছেন। আজকের শেষ বক্তা শ্রী সৌভিক মুখোপাধ্যায়। শুভ সন্ধ্যা। প্রথমেই কলকাতা কথা আর 21শে বইমেলা কমিটিতে আন্তরিক ধন্যবাদ আমাদের এখানে এক্সিবিশনের সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা মনে করি বা আমাদের সবার মধ্যেই সংগ্রহের একটা বীজ কিন্তু ছোট থেকেই বপন করা থাকে। আমরা যারা সমুদ্রে, বালির চরে, নদীর ধারে বেড়াতে যাই, তারা ছোট থেকেই ঝিনুক সংগ্রহ করি। আসলে সংগ্রহটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আমরাও সংগ্রহ করি,
কালেকশন, তার প্রিজার্ভেশন এবং তার এক্সিবিশন, এই প্রত্যেকটা ধাপের মধ্যে এক্সিবিশন একটা অন্যতম ভাগ। 21শে বইমেলা কমিটি আমাদের সেই সুযোগ করে দিয়েছে, তার জন্যে আবার তাদের ধন্যবাদ জানাই। আসলে সংগ্রহ বলতে আমরা যেটা বুঝি, আমরা কেন সংগ্রহ করি, আসলে সংগ্রহ কেন করি এটা একটা সোজা উত্তর হচ্ছে ইতিহাসের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকাটা একটা ভালো লাগার কাজ করে, সবারই কাজ করে। ফলে সংগ্রহ থেকে আগ্রহ এই বিষয়টার উপরে জোর দেওয়াটা অনেক বেশি বলেই আমি মনে করি। হোয়াট আই হ্যাভ তার থেকে হোয়াট আই নো একটা জিনিসকে সংগ্রহযোগ্য করে তোলে। আমাদের বাড়িতেও দেখবেন প্রচুর কাবডি সবার বাড়িতেই হয়তো আছে, কিন্তু সেটা একটা সংগ্রহ হয়ে ওঠে না, বিকজ আমরা এর সিগ্রিগেশনটা জানি না, তার ভাগটা জানি না। এবং এই ভাগটা যদি আমরা কোনোদিনও করতে চাই তাহলে তার জন্য একটা পড়াশোনা লাগে, যেটাই আমাদের চর্চার মধ্যে পড়ে। ফলে বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন বইয়ের ফাঁক থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভেঙে যাওয়া বাড়ি থেকে আমরা যে এই বিভিন্ন জিনিস সংগ্রহ করি, আসলে এটাই আমাদের ইতিহাস। আমার অন্যতম আগ্রহের বিষয় হচ্ছে কলকাতা। আমরা কলকাতার মানুষ, কলকাতায় আমরা বড় হয়েছি। কলকাতার এই যে ইতিহাসটা শুধুমাত্র বইয়ের পাতা থেকে তুলে আমরা কিভাবে তার স্টোন এভিডেন্স বা বাংলায় যাকে বলি পাথুরে প্রমাণ এখনো অবধি আনাচে কানাচে ছড়িয়ে আছে, সেটাকেই সংগ্রহ করে তুলে ধরে তার একটা সিস্টেম্যাটিক ওয়েতে সংগ্রহ করা, এটাই আমাদের এই সমস্ত মানুষের মোটো। এবং এই বিখ্যাত মানুষ যারা এখানে উপস্থিত আছেন তারা শুধু কলকাতা নয়, কলকাতার ইতিহাসকেও ধরে রেখেছেন। আমার যে বিষয়টা নিয়ে আমি সংগ্রহ এবং চর্চা করি সেটা হচ্ছে কলকাতার গণপরিবহন। একটা শহরকে যদি তার পরিমাপ ধরা যায়, তার চলাচল ধরা যায়, তার বড় হওয়া দেখা যায়, তাহলে তার গণপরিবহন একটা প্রধান ভূমিকা কাজ করে। আমি দেখেছি, আমি পড়াশোনার মধ্যে দিয়ে, সবাই জানে প্রচুর বইয়ে লেখা হয় যে এই গণপরিবহন এই বিষয়টা কলকাতায় কিন্তু একদম আদি ভারতবর্ষের একদম প্রথম যুগের, আমি ব্যক্তিগত গাড়ি বা ব্যক্তিগত যানবাহনের কথা বলছি না, আমি গণপরিবহনের আঙ্গিকে যদি কলকাতাটাকে দেখতে চাই তাহলে দেখব কলকাতার গণপরিবহন ভারতবর্ষের একদম প্রথম দিকের গণপরিবহনের মধ্যে একটি সিস্টেম। খুব সুন্দরভাবে যদি বলা যায়, সেই পালকি থেকে শুরু করে আজকের এই পাতাল রেল গণপরিবহনের আঙ্গিকে এই ভারতবর্ষের প্রথম এই কলকাতাতেই হয়। আমরা যদি পালকি এই সিস্টেমটাকে ধরে আজকের অবধি আসি, এই যানবাহনের ইতিহাস বলা মানে আসলে কলকাতার ইতিহাসই বলা। আসলে আমি যখন কলকাতার ট্রাম নিয়ে কথা বলবো তখন আসলে আমি কলকাতার ইতিহাসকে নিয়েই কথা বলছি। আমাদের কলকাতার গণপরিবহন এই আঙ্গিকটা যখন শুরু হয়, এই সিস্টেমটা যখন শুরু হয়, আসলে বোঝা যায় যে কলকাতা সাবালক হয়ে উঠছে। পুরনো দিনে আমাদের কলকাতায় বিভিন্ন বনেদি বাড়ি ছিল, ব্যক্তিগত ছিল, ছোট বাড়িও ছিল, তাদের সবারই একটা করে পালকি থাকতো, সেটা ব্যক্তিগত পরিবহনের মধ্যে পড়ে। সেই পালকি করে বাড়ির মহিলারা যাওয়া আসা করতেন, গঙ্গা চানও করতেন, এবং মজার গল্পে দেখা যাচ্ছে যে পালকি শুধু গঙ্গায় চুবিয়ে নিয়ে আসা হচ্ছে, এগুলো হচ্ছে ব্যক্তিগত পালকির জায়গা। প্রত্যেকটা পরিবারের, ঠাকুর পরিবার, মল্লিক পরিবার, সমস্ত পরিবারের তাদের পালকির এক একটা নিজস্ব ডিজাইন ছিল, নিজস্ব কালার ছিল। দিস রিফ্লেক্ট দ্য পপুলার আর্ট অফ দ্য ক্যালকাটা। আসলে আমরা যদি খুব গোদা ভাষায় দুটো ভাগে আর্টকে ভাগ করি তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পারবো যে একটা হচ্ছে ক্লাসিক্যাল আর্ট, যেটার মধ্যে নাচ গান ইত্যাদি থাকে, আরেকটা হচ্ছে পপুলার আর্ট। এই পপুলার আর্ট হচ্ছে যে আমাদের এই যে
মানুষের এই যে রুচির পরিবর্তন, কলকাতার মানুষের রুচির পরিবর্তন, এই জামা প্যান্টের ডিজাইন, বিজ্ঞাপনের ডিজাইন, চলাচলের ডিজাইন, এমনকি কলকাতা শহরের যে সিটিস্কেপ, এই যে পরিবর্তন হচ্ছে, পুরনো বাড়ি ছিল এখন নতুন বাড়ি হচ্ছে, এই সিটিস্কেপটাও কিন্তু একটা পপুলার আর্টের ফর্ম। এর মধ্যে উৎপলবাবু যেমন দেশলাই বাক্স সংগ্রহ করেন, ফাল্গুনিদা যেমন বিভিন্ন বিল সংগ্রহ করেন, এই সবকটাই হচ্ছে এই পপুলার আর্টের অঙ্গ। কীরকম? ধরুন আপনার হাতে একটা ওয়ারেন্টি কার্ড আছে, যেটা ফাল্গুনিদা একটু আগে বলছিলেন। সেই ওয়ারেন্টি কার্ড কতদিনের? 3 বছর, 4 বছর, 5 বছর। কিন্তু যদি আপনি ঠিক 100 বছর পুরনো একটা ওয়ারেন্টি কার্ড হাতে পান, তাহলে তার দাম কত ছিল আপনি জানতে পারবেন। তাহলে আপনি সেই সময়কার একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচার কীরকম ছিল সেটা জানতে পারবেন। তার পেপার কোয়ালিটি কীরকম ছিল, তার ডিজাইন কীরকম ছিল, তার ভাষা কীরকম ছিল, এই বিষয়গুলো জানা যায় যে সে সময় কলকাতার মানুষের এই পপুলার আর্ট বা মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন চলাচলটা কীরকমভাবে থাকে, এর ইতিহাসটা এগুলোর মধ্যে পাওয়া যায়। আসলে গুগল এবং এই ইন্টারনেট আসার পরে এগুলোই তো এখন বেদবাক্য হয়ে গেছে, কিন্তু এর বাইরেও বেশ কিছু ইনফরমেশন থাকে যেগুলো আপনি সেই জিনিসটা হাতে নেওয়ার পরেই আপনি তার একটা গুরুত্ব অনুভব করবেন, যেটা আমাদের এই মধ্যবিত্ত চলাচলকে রিফ্লেক্ট করে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কলকাতার গণপরিবহন আমার সংগ্রহের এবং চর্চার একটা অন্যতম বিষয়। খুব ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে, একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেই যায়। ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে 1826 এতদিন আগে পালকি নিয়ে কলকাতায় একটা স্ট্রাইক হয়। অনেকগুলো বিষয় ছিল। আগেকার দিনে তো আমাদের সময়টা ঠিক 12 ঘন্টা ভাগ হতো না, সায়াহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন এভাবে হিন্দুদের ভাগ হতো এবং মুসলিমদের তার নামাজ অনুসারে জহর, ফরজ ইত্যাদি ইত্যাদি ভাবে ভাগ হতো। কিন্তু ইংরেজরা আসার পরে কলকাতাকে এই 12 ঘন্টা যে ভাগ করে দেওয়া হলো, এটা পালকির চলাচলের উপর একটা প্রভাব পড়ে। কীরকম প্রভাব পড়ে? তখনকার দিনে পালকি ভাড়া করা হতো হয় ঘন্টায় নয় ডিস্টেন্সে। এই ঘন্টায় ভাড়ার এই ঘন্টার হিসেবটা কিভাবে থাকবে, এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে পালকি যারা নিয়ে যেতেন, বেহারা যাদের বলা হতো, তারা একটা স্ট্রাইক ডাকে 1826। এবং দেখা যাচ্ছে যে এই স্ট্রাইকটা এত জোরদার হয়, তারা একটা ঘটের মধ্যে, জলভরা ঘটে ধর্মকে স্থাপন করে এবং সেই ধর্মকে সাক্ষী রেখে এরা একটা স্ট্রাইকে যায়। এই ধর্মকে সাক্ষী রাখা হয় বলে স্ট্রাইকের নাম ধর্মঘট। আসলে সেই পালকি আন্দোলন থেকে শুরু হয়। এই পালকি তখন কীরকম ছিল, তাদের স্ট্রাকচার কীরকম ছিল, মানে ধরুন পালকি এবং তারপরে এই স্ট্রাইক যখন হয় তখন পুরো কলকাতাটা স্তব্ধ হয়ে যায়। কলকাতা স্তব্ধ হয়ে যায়, সাহেব মানুষ তারা অফিস যেতে পারছেন না, তাদের সময়ের অসুবিধা হচ্ছে। তখন মিস্টার ব্রাউনবেরি বলে একজন ভদ্রলোক একটা পালকিকেই, মোটামুটি পালকির মতন একটা, সেটা একটা গাড়ি হয়, আমাদের বাঙালি মধ্যবিত্তরা একে বলতাম পালকি গাড়ি এবং ইংরেজরা একে বলতো ব্রাউনবেরি। সো এই ব্রাউনবেরি, এই যে গাড়ি বা ঘোড়ার গাড়ি, এটা কলকাতায় শুরু হয় আফটার 1826। দেখা যাচ্ছে যে এই পালকি যেটা ম্যান পাওয়ার ছিল